ঝিনাইদহ 4 আসনের 3 বারের জনপ্রিয় সাংসদ আনোয়ারুল আজিম সাহেবের কি যখন পূর্ব পরিকল্পনা করে অপরাধীরা প্লব্ধ করে তাকে ভারতের কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেনের নামে একটি বাসায় নিয়ে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে পৈশাচিক কায়দায় তার লাশ গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে তারা কাজ সম্পন্ন করে তারা কিন্তু যার যার জায়গায় চলে যায়। অর্থাৎ মুঠা দাগে যে সকল সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তারা সবাই কিন্তু বাংলাদেশি। তারা এই অপরাধটা করে তারা কেউ বাংলাদেশে চলে এসেছে, ম্যাক্সিমাম বাংলাদেশে চলে এসেছে, একজন চলে গেছে হলো নেপাল। আমরা যখনই আমাদের কাছে খবরটি আসে, আপনারা জানেন যে আমরা ভিকটিমের কন্যা আমাদের কাছে যখন আসে আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার, মূল ঘাতক, তাকে জনাব শিমুল ভুইয়াকে আমরা গ্রেপ্তার করি। শিমুল ভুইয়ার পর আমরা তানবীর, সেলাস্তি এদের গ্রেপ্তার করি এবং আমরা শিমুল ভুইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুইয়া আদালতেও যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 164 যে জবানবন্দি প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি, আমরা তথ্যপত্র বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি, সেখানে যে সিসিটিভি সেটা অ্যানালাইজ করি, গোয়েন্দা তথ্য কালেকশন করি। করার পরে আমাদের কাছে যে আমরা শিমুল ভুইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরও যে 2 ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল শাহজি আর একজন হলো মুস্তাফিজুর রহমান, যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, ফটিকছড়ি, ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা পাহাড়ের এক পাদদেশ থেকে তারা লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল, একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায়। এই নাম ধারণ করে, হিন্দু বেশ ধারণ করে, ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাঁচার জন্য তারা লুকিয়েছিল। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে। এই 2 জনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল ঝিনাইদহ, আরেকটা টিম আমরা কাজ করতেছিল হলো যশোহর, আর 2টি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে সীতাকুণ্ড, ফটিকছড়ি। ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল অনেকদিন যাবত। আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল, আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের ওই মাছ ধরার ট্রলারের সেখানে আমরা তথ্য পেয়েছিলাম। এইভাবে আমরা সবগুলি জায়গায় পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই 2 জন ব্যক্তি, যারা সর্বশেষ 2 জন ব্যক্তি যারা ওই শিমুল ভুইয়ার নেতৃত্বে তারা হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 13 তারিখ, এই 13 তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনাস সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ফয়সাল শাহ, তাকে রিসিভ করবে, ও যাকে আমরা গতকাল ধরেছি। ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন, সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন। সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ারুল আজিম ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাতক। এরা 3 জন
সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। ওইখানে অপারেট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার, আর সিরাজ থেকে রেখেছে দরজার সামনে, আসলে যেন তাকে রিসিভ করা হয়। এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভুইয়া, এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে, রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর সিরাজতি রহমান করে। কিন্তু তারা সিরাজতি রহমান উপরে থেকে যায়, আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল, শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে, আমাদের ভিকটিম আনোয়ার রাজমান বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল শাহজি, তার হাতে ছিল ক্লুফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আমাদের কথা হলো, আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হাওলাদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে, আমরা তথ্য করতে নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্তি রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুইয়া, গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল, শাহজি এবং মুস্তাফিজকে। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরো 2 জন গ্রেপ্তার আছে। এই পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন, এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 164 করেছে। আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল, শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব, এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। ওইটা তো আসলে আমাদের কোনো পার্ট নেই, এটা তো কলকাতা পুলিশের পার্ট। তারা যখনই তারা অলরেডি আমরা জানি তাদের সাথে ভিকটিমের পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভিকটিমের পরিবারের যে সদস্য তারা একটু অসুস্থ, তারা হয়তো সামনের সপ্তাহে যে কোনো দিন চলে যাবে। এটা তো আমাদের কোনো পার্ট না, আমাদের কোনো পার্ট না। ওরা জিজ্ঞাসাবাদ কোনটা আমরা তো ওইখানে জিজ্ঞাসাবাদ করা শেষ, আমাদের আর কি জিজ্ঞাসাবাদ করব? ওইখানে পার্ট জিজ্ঞাসাবাদ শেষ। আপনাদের কোনো প্রতিনিধি ভারতে যাচ্ছেন এই সংক্রান্ত কোনটা বিষয়? ডিএনএ টেস্টটা তো আমাদের পার্ট না, এটা ওনারা, এটা আসলে বাংলাদেশ, ওনারা বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, তাদের নাম নাম্বার নিয়েছেন, তাদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে নিয়মিত। আখতারুজ্জামান, আমরা তো এটা নিয়ে অন্তত অনেকগুলি আমরা মিডিয়াতে বলেছি। আখতারুজ্জামান মাস্টারমাইন্ড ছিল, আছে। আখতারুজ্জামান শেষ হয়ে যায়নি। আমরা আমি বলছি যে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টারমাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলি তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে।
আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টার নাই, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে, তার সাথে ডিট করে। এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো তো শাহিনই করেছেন। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ ইনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহিন সে প্রথমে দিল্লি থেকে মানে নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন, সেই ইউএস পাসপোর্ট, সে সেখানে চলে যান। এখন আমাদের কাজ চলছে, আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড, এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়ার চেষ্টা করছে। এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা, আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি। না, এটা একটা আরেকটা কথা বলি, হ্যাঁ, যে এই যে ফয়সাল সাজি, সে এই যে মানে সে শুধুমাত্র যে সকালবেলা 13 তারিখ সকালবেলা শুধুমাত্র গোপাল বাবুর বাসা থেকে যখন বের হয়ে তাকে ওই বিধানসভার পার্কের পাশে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে রিসিভ করেছেন তা না, রিসিভ করে তিনি শিমুল ভুইয়া সহ বাসায় নিয়ে গেছেন। পাশাপাশি সে ওই যে তারা তাকে মানে তাকে বিবস্ত্র করবে এবং তাকে চেয়ারে বেঁধে রাখবে, সে চেয়ারটাও সে 17,000 টাকা দিয়ে সে মানে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে, ব্লুর ফ্রম সে কিনে আনছে। এবং যে হত্যাকাণ্ডের ব্যবহৃত যে ছড়ি টড়ি, সেগুলিও সিয়াম এটা এনে দিয়েছে ফয়সাল সাজির কাছে, ফয়সাল সাজির বাসায় নিয়ে আসছে। ধন্যবাদ। এখানে আরেকটা যে এই প্রশ্নটা যে করেছেন, সেটা হচ্ছে তারা যখন এই যে আমাদের কাছে যে গ্রেপ্তারকৃত 2 জন মুস্তাফিজ এবং ফয়সাল সাজি, তারা বাংলাদেশে আসে 19 তারিখ। তারা 19 তারিখ এসে তারা রিং দেন হলো মাস্টারমাইন্ড শাহিনকে যে আমরা বাংলাদেশে আসছি, আমরা কোথায় থাকবো। তখন শাহিনের একটা বাসা আছে হলো বসুন্ধরা, তারা বসুন্ধরা যায়। বসুন্ধরা যে সে তার কথা বলে হলো শিমুল ভুইয়ার সাথে, শিমুল ভুইয়ার সাথে কথা বলতে বলতেই মোবাইলটা বন্ধ হয়ে যায়। তখন তারা একদিকে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিমুল ভুইয়ার মোবাইল বন্ধ হয়ে যায়, শাহিন চলে যায় হলো দেশের বাইরে। আর ওরা মানে এক সময় ট্রাক ড্রাইভার ছিল, এই যে মুস্তাফিজ এবং ফয়সাল, এর মধ্যে ফয়সাল ট্রাক ড্রাইভার ছিল, সে ট্রাক চালাতো। এই কারণে সে ওই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি, বান্দরবন, ফটিকছড়ি, সীতাকুণ্ডুরি পাহাড়ি এলাকাগুলি সে চিনে। তখন তারা এগুলিতে এখান থেকে তাদেরকে 30,000 টাকা দেওয়া হলো। ওই যে শাহিনীর যে বাসার যে মানে যে সিকিউরিটি গার্ড, সে তাকে 2 জনকে 30,000 টাকা দিল, এই মুহূর্তে তোমরা ছড়ো। তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায়, ওই 30,000 টাকা নিয়ে 2 জনে তারা চলে যায় হলো এখানে। সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায়, তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আমি মানে সেখানে বলে যে আমি সেখানে কালী মা, আমি মা কালীর অনেক ভক্ত, এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয়। এই জন্য সে ওই ধুতি পরে সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে, কালী মন্দিরে সে থাকে আর খুব ভক্ত, সে ওইখানেই পড়ে থাকে
তারাও তাদের এখন দেখলো যে তাদের মাথায় চুল কাটা, ধুতি পরিহিত, এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে 120 টাকা, রাতে 120 টাকা দিত, তারা বাজার করে সেই খাবারটা খেত। এবং তারা মানে পুরাপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সবকিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে। এদের ফ্যামিলি নাই, ওর বাবা মা ভাই বোন সবই আছে, থাকবে না। সবাই একসাথে কোশ্চেন করো, তো উত্তর দিতে সুবিধা, কোশ্চেন করতে থাকো। ফয়সাল বলো, ফয়সালের কোশ্চেন কি বলো? এই লাভলি দাঁড়াও, ফয়সাল বলো, ফয়সাল অনেক সময় সবাই বলো। আমরা ধরেছি বলতে কিলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল ভুঁইয়ার নেতৃত্বে যে 7 জন ছিল, আপাতত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে এই 7 জনই গ্রেপ্তার হয়েছে। আপনারা আমাদের কাছে যে প্রশ্নটা করেছেন, আমি বলেছি যে কোনো হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে, নতুবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ, 3 বারের এমপি, তাকে তারা মানে ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্যান্য আসামিদের শুনি, এখানে যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে আমরা যেহেতু অনেকগুলি মানে প্রায় 9 জন টোটাল আসামি গ্রেপ্তার হয়েছে, আমরা 2 জনকে সর্বশেষ আমরা গ্রেপ্তার করেছি, যে যারা মানে ওই বিল্ডিংয়ের থেকে সারা রাত যাবত তাদেরকে পৈশাচিক কায়দায় টুকরা টুকরা করে দেহ থেকে বিচ্ছিন্ন করে তারা যে ফেলে দিয়েছে 2 জন, তারা এর মধ্যে ফয়সাল এবং মুস্তাফা, তারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে। আমরা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছি এবং সে প্রাথমিকভাবে সবই স্বীকার করেছে। তারপরেও আপনারা যে যে প্রশ্নগুলি করেছেন সেগুলো তাদের কাছে জানতে চাইব এবং জানার পরে পরবর্তী আপনাকে জানাবো। ধন্যবাদ। সবগুলি আপনারা যে যে কারণগুলি বলেছেন সবগুলি কারণই আমাদের আমলে নিয়ে আমরা কিন্তু তদন্ত করছি। আমরা একটা কথা আবারও বলছি, যে আমরা মানে সবগুলি কারণে খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানুপুঙ্খ এদেরকেও জিজ্ঞাসাবাদ করব এবং পাশাপাশি এটাও বলতে চাই, আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি, আমরা আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তার প্রতি আমাদেরও নির্দেশ প্রদান করা আছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ প্রদান করা আছে, অযথা কাউকে টাকাটাকে হয়রানি করা হবে না, হচ্ছে না, হবে না। এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে আমাদের 164 গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য, ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা মানে এনে জিজ্ঞাসাবাদ, আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং দোষী সাব্যস্ত হলে তাকে ছাড়ও দেওয়া হবে না।